হিমালয়ের কোলে দেবভূমি উত্তরাখণ্ডের আরও একটি স্বর্গীয় স্থান হল ক্রঞ্চ পর্বতের একদম শীর্ষে অবস্থিত কার্তিক স্বামী মন্দির। পুরাণে উল্লেখিত বাবা মহাদেব এবং পার্বতী মায়ের সন্তান দেব সেনাপতি কার্তিক তার বাবা মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এই স্থানে দেহত্যাগ করে তার অস্থি নিবেদন করেছিলেন। এ এক মহাপুণ্যভূমি। এবারে আমার তীর্থযাত্রার লক্ষ্য ছিল প্রায় 3.5 কিলোমিটার পাহাড়ি পথ পেরিয়ে সেই ক্রঞ্চ পর্বতের একদম শিখরে অবস্থিত কার্তিক স্বামী মন্দির দর্শন করা। আজ আপনাদের দেখাবো হিমালয়ের সৌন্দর্যকে দুচোখ ভরে দেখতে দেখতে আর এখানকার প্রকৃতিকে প্রতিটা মুহূর্ত উপভোগ করে কিভাবে পৌঁছে গেছিলাম পৃথিবীর আরেক স্বর্গরাজ্য কার্তিক স্বামী মন্দিরে। তাহলে শুরু করা যাক হর এবং হরির মিলন ক্ষেত্র রুদ্রপ্রয়াগ থেকে। এই পুণ্যভূমিতেই কেদারনাথ থেকে আসা মন্দাকিনীর সঙ্গে বদ্রীনাথ থেকে আসা অলকানন্দার মিলন ঘটেছে। সুপ্রভাত বন্ধুরা, আজকে 30শে অক্টোবর 2024। এখন আমি দাঁড়িয়ে আছি রুদ্রপ্রয়াগে। আমরা উখিমঠ থেকে গতকাল রুদ্রপ্রয়াগে চলে এসেছি। এসে থেকেছিলাম বদ্রীনাথ কেদারনাথ মন্দির কমিটির গেস্ট হাউসে। পরের দিন সকাল 11টার সময় স্নান করে আমাদের বড় লাগেজগুলো গেস্ট হাউসের অফিসে রেখে বেরিয়ে পড়লাম। উদ্দেশ্য ছিল কার্তিক স্বামী মন্দির যাওয়া। এখন প্রথমে আমাদের যেতে হবে রুদ্রপ্রয়াগ থেকে কনকচৌরি গ্রামে। রুদ্রপ্রয়াগ থেকে কনকচৌরি যাওয়ার জন্য শেয়ার গাড়ি ছাড়ে অলকানন্দা নদীর উল্টো দিকে, অর্থাৎ যেখান থেকে কোটেশ্বর মহাদেব মন্দির যেতে হয় সেই রাস্তায়। আমরা সেখানে যাব বলে অলকানন্দা নদীর ওপরে লোহার পুল পেরিয়ে চলে এলাম। পৌঁছতেই পেয়ে গেলাম শেয়ার গাড়ি। রুদ্রপ্রয়াগের লোহার পুলটা ক্রস করে এসেই ডান দিকে ঘুরে এখানে কিন্তু শেয়ার গাড়ি পাওয়া যায়। এই গাড়িগুলো যাচ্ছে চোপতা। এটা কিন্তু আমাদের যে পরিচিত চোপতা সেই চোপতা নয়, এটা আলাদা আর একটা জায়গার নাম হচ্ছে চোপতা। আমরা সেই চোপতা পর্যন্ত যাব শেয়ার গাড়িতে, 70 টাকা করে ভাড়া। ওই চোপতার থেকে আবার শেয়ার গাড়ি নিয়ে আমরা যাব কনকচৌরি। এবারে উঠে পড়লাম গাড়িতে। বেলা 12:15টার সময় আমাদের গাড়ি ছাড়ল। এখান থেকে চোপতার দূরত্ব 20 কিলোমিটার। যেতে সময় লাগবে মিনিট 40 মতো। ভাড়া লাগলো মাথাপিছু 70 টাকা করে। যেতে যেতে দেখলাম পাহাড়ের মধ্যে সুড়ঙ্গ কেটে কেদারনাথ থেকে বদ্রীনাথ যাওয়ার জন্য নতুন রাস্তা তৈরি হচ্ছে। আর ওই যে উল্টো দিকের পাহাড়ে বদ্রীনাথ ধাম যাওয়ার জন্য পথ দেখা যাচ্ছে। আমাদের গাড়ি ঘন সবুজে ঘেরা পাহাড়ি পথ ধরে এগোতে থাকলো। এ পথে পাহাড়ের শোভা বেশ সুন্দর। আমাদের ডান দিক দিয়ে বয়ে চলেছে অলকানন্দা নদী। জঙ্গলের মধ্যে এ পথে চলতে চলতে দূরে ওই দিগন্ত বিস্তৃত ঢেউ খেলানো পাহাড়ের সারির মোহময়ী রূপ আর চোখের সামনে এত সুন্দর চলার পথ, যে কোনো মানুষের কাছে এই যাত্রাটা মনে থাকার মতো। আমিও গাড়ির সামনে বসে এই যাত্রাপথকে উপভোগ করছিলাম। এই পথে পাহাড়ের প্রতি কটা বাঁকে বাঁকে প্রকৃতি তার সৌন্দর্য আমাদের কাছে নতুনভাবে তুলে ধরছে। প্রতিটা মুহূর্তই আমার কাছে খুবই মূল্যবান। পাহাড়ের যত উপরে উঠছি চারদিকের সৌন্দর্য আরো বাড়তে লাগলো।
ওই যে দূরে বরফে মোড়া পাহাড়ের চূড়াগুলো দেখা যাচ্ছে, এখান থেকে দেখে মনে হচ্ছে যেন ফ্রেমে বাঁধানো ছবি। আমি নিষ্পলক দৃষ্টিতে সেই সৌন্দর্যকে উপভোগ করতে করতে এগিয়ে চললাম। এইভাবেই চলতে চলতে আমরা চোপতা নামে একটা পাহাড়ি গ্রামে ঢুকে পড়লাম। কনকচৌরি যাওয়ার রাস্তায় এই মাঝখানেই হচ্ছে চোপতা এই গ্রাম। এই গ্রাম থেকে আমরা গাড়িটা পাল্টে তারপরে আমরা যাব কনকচৌরি। আমরা গাড়ি থেকে লাগেজ নামিয়ে পাশেই কনকচৌরি যাওয়ার গাড়িতে বসে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই গাড়ি ছেড়ে দিল। এই চোপতা গ্রাম থেকে কনকচৌরিতে যাওয়ার জন্য শেয়ার গাড়ি আছে। এই শেয়ার গাড়ির ভাড়া হচ্ছে 70 টাকা। এখান থেকে ডিস্টেন্স 20 কিলোমিটার বা 21 কিলোমিটার এই রকমই। এই চোপতা গ্রামে কিন্তু লাস্ট যে শেয়ার গাড়িটা যায় সেটা মোটামুটি 12টা বা 12:30 পর্যন্তই শেয়ার গাড়ি পাওয়া যায়। না হলে আপনাকে বিকেলবেলায় আসতে হবে। বিকেলবেলা রুদ্রপ্রয়াগ থেকে বাস পেয়ে যাবেন। রুদ্রপ্রয়াগে বেলা 2টোতেও বাস আছে, বেলা 2:30তেও বাস আছে, যেটা সরাসরি কনকচৌরি যায়। এবারে আমরা আবার পাহাড়ি পথে ওপর দিকে উঠতে থাকলাম। এইদিকে পাহাড়ের পথ কিন্তু বেশ সুন্দর। একদিকে খাড়া পাহাড়ের দেয়াল উঠেছে আর ডান দিকে খাড়া খাদ নেমে গেছে নিচের দিকে। খাদের দিকে কিন্তু কোনো গার্ডওয়ালও নেই। পথ চলতে কিছুটা প্রথমে ভয় লাগলেও চোখের সামনে এই অপূর্ব দৃশ্য নিজের মনকে শান্ত করে দিল। আর মনে হচ্ছিল এই যে পথটা গেছে সোজা গিয়ে মিশেছে মেঘেদের দেশে। কি অপূর্ব সুন্দর লাগছে। আপনাদের এই যাত্রাপথ কিরকম লাগছে অবশ্যই করে একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে। এটা আমার তরফ থেকে আপনাদের কাছে একটা অনুরোধ রইল। এইভাবে আমরা বেশ কিছুক্ষণ চলার পর এই শেয়ার গাড়ি আমাদেরকে কনকচৌরিতে নামিয়ে দিল। গাড়িতে সময় লাগলো 35 মিনিট মতন। এই সামনেই কার্তিক স্বামী মন্দির যাওয়ার জন্য মেন যে হেঁটে ওঠার রাস্তা, তার গেট আছে। তাহলে চলুন আমরা এবার যাই। গাড়ি আমাদেরকে নামিয়ে এই পথে আরও সামনের দিকে পোকরিগাঁও বলে একটা জায়গাতে চলে গেল। এই কনকচৌরি গ্রামে অনেক হোমস্টে আছে। যারা দিনের দিন কার্তিক স্বামী মন্দির দর্শন করে নেমে আসতে চান তারা প্রয়োজনে এখানে রাত্রে থাকতে পারেন। হোমস্টেগুলোর ব্যবস্থা বেশ ভালো। এবারে আমি স্বয়ং মহাদেবকে প্রণাম জানিয়ে কার্তিক স্বামী মন্দিরে যাওয়ার প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করলাম। এখন বাজে বেলা 3টে। এই আমরা পায়ে হেঁটে ওঠা শুরু করলাম, কারণ নিচে খাওয়া দাওয়া করার জন্য অনেকটা সময় গেল। এরপরে এখান থেকে প্রায় 3.5 কিলোমিটার রাস্তা হেঁটে উঠতে হবে। চলুন যাওয়া যাক। তবে ওপরে রাত্রেবেলা থাকবো। মন্দিরে যে মুখ্য পুরোহিত আছেন তাকে আমি ফোন করে আমাদের জন্য একটা ঘর রাখতে বলেছি থাকার জন্য। চলুন যাওয়া যাক। যেতে যেতে সব দেখাবো, চেষ্টা করব যতটা সম্ভব। ওপরে ওঠার পথেও কিছু হোমস্টে আছে। একটু ওপরে উঠতেই প্রথমে ফরেস্ট ডিপার্টমেন্টে বোর্ড দেখে বুঝলাম মন্দির পর্যন্ত হাঁটা পথের দূরত্ব 3.5 কিলোমিটার। এই জায়গাতে আমাদের সচিত্র পরিচয়পত্র দেখিয়ে এন্ট্রি নিতে হলো। এবারে শুরু হলো পদযাত্রা। উত্তরাখণ্ড ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে এখানে একটা প্রবেশ মূল্য আছে। আমাদের ভারতীয়দের জন্য 50 টাকা, আর ক্যামেরা যদি থাকে তাহলে 200 টাকা চার্জ। আমাকে 200 টাকা চার্জ দিয়ে তারপরে ঢুকতে হলো। তার সঙ্গে তো আবার মাথা পিছু টিকিট তো আছেই। চলুন এবার হাঁটতে হাঁটতে যাওয়া যাক। আমরা যখন এ পথে যাওয়া শুরু করলাম তখন দেখলাম অনেকেই মন্দির দর্শন করে নেমে আসছেন। আমরাও আস্তে আস্তে পাহাড়ের ওপর দিকে
উঠতে শুরু করলাম। বড় বড় গাছেদের মধ্যে দিয়েই আমাদের এই চলার পথ। চারদিকের পরিবেশটা বেশ জঙ্গলময়। এই পথ ধরে বেশ কিছুটা আসার পর একটা রেন শেল্টার পড়ল। এখানে একটু বিশ্রাম নিতে নিতে চারদিকের প্রাকৃতিক সৌন্দর্যকে দেখতে থাকলাম। এরপর আবার চলা শুরু। এদিকের চলার পথ মাটি আর পাথর বেছানো। এখন শুকনের সময়, তাই হাঁটতে কোনো অসুবিধা নেই। তবে বর্ষায় এই পথ বেশ কষ্টদায়ক হবে বলে আমার মনে হয়। আমি এই পথে হেঁটে চলতে থাকলাম। আমরা যে পাহাড়টা দিয়ে হাঁটছি, এই পাহাড়ের ডান পাশে ওই যে পেছন দিকে যে পাহাড়টা দেখা যাচ্ছে, ওই পাহাড়ের মাথায় হচ্ছে কার্তিক ঠাকুরের মন্দির। বেশ অনেকটা হেঁটে উঠতে হবে, অনেকটা উঁচু আছে। চলুন যাওয়া যাক। আজ আমরা এখানে দেরি করেই এসেছি। সূর্যদেব তখন পশ্চিম আকাশে ঢলে পড়েছে। আমি ওই আলো ছায়া পথে এগিয়ে চললাম। আরো কিছুটা উঠে একটা বসার জায়গা পেলাম। এখানে সবাই একটু বিশ্রাম করে নিল। কিছু দূর উঠেই সব পায়ে ব্যথা বলে বসে পড়ছে। এরা নাকি কেদারনাথ যাবে। এরপরে আবার জঙ্গল পথে হাঁটা শুরু। এই রাস্তা দিয়ে যেতে যেতে আমি সেই পার্বতী সরোবর অর্থাৎ সিদ্ধিদাতা গণেশের যে জন্মস্থান, সেই রাস্তার কথা মনে পড়ে যাচ্ছে। এখানে সত্যি প্রকৃতির সঙ্গে আত্মা পুরো মিলেমিশে একাকার হয়ে যায়। অপূর্ব লাগছে। পরন্ত দুপুরের রোদ গাছের পাতার উপরে পড়ে এই জায়গাটাকে আরো মোহময়ী করে তুলেছে। তখন আমরা সবাই জঙ্গল পথ ধরে বাবা মহাদেবের নাম নিতে নিতে এগোতে থাকলাম। এই বিকেল বেলাতে পুরো পথে আমরা চারজন ছাড়া আর কোনো যাত্রীর দেখা পেলাম না। চারদিকে নাম না জানা কত ধরনের ছোট বড় গাছ দেখতে পাচ্ছি। পুরো জায়গাটাই সবুজে সবুজ হয়ে রয়েছে। চলতে চলতে কয়েকজনের সঙ্গে দেখা হলো। भैया दर्शन हो गया? हो गया दर्शन। कैसा लगा? बहुत सुंदर है, सेरीन, ब्यूटीफुल। आज ही ऊपर चढ़े आप लोग? सुबह आए थे दिन में। हाँ। হেঁটে আরো কিছুটা উপরে আসার পর খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট দেখলাম। এখন বাজে ঠিক বেলা 4টে। আমার স্মার্ট ওয়াচ বলছে আমি প্রায় 2.25 কিলোমিটার রাস্তা এগিয়ে চলে এসেছি। এখন অনেকটা বাকি আছে, চলুন যাওয়া যাক। আমিও পাহাড়ি পথে এগোতে থাকলাম। আরও বেশ কিছুটা এগোতেই খোলা আকাশের নিচে সুন্দর আরেকটা জায়গায় পৌঁছলাম। এখান থেকে দূরে ঢেউ খেলানো পাহাড়ের সারিগুলো দেখতে অপূর্ব সুন্দর লাগছে। আমি এখানটায় দাঁড়িয়ে চারদিকটা ভালো করে দেখে নিলাম। কিছুক্ষণ বাদে আবার হেঁটে চললাম মন্দিরের দিকে। এই দিকে বাঁধানো রাস্তা দেখে বোঝাই যাচ্ছিল মন্দির আর বেশি দূর নেই। আরো কিছুটা এগোতেই মন্দির কমিটির গেস্ট হাউসের কাছে পৌঁছে গেলাম। সামনের দোকান থেকে একটু গরম গরম চা খেয়ে নিলাম।
জানলাম মন্দির কমিটির গেস্ট হাউসের ম্যানেজার এক্ষুনি এখানে নেই, আসতে 30 মিনিট মতন সময় লাগবে। তাই আমরা এবারে প্রবেশদ্বার দিয়ে মন্দিরে যাওয়ার জন্য ঢুকে পড়লাম। একটু এগোতেই সামনে সিঁড়িপথ পড়ল। এই যে আমি যে সিঁড়ির রাস্তাটা দিয়ে যাচ্ছি, এখানে নিচে যে দোকানগুলো রয়েছে তারা বললো 435খানা সিঁড়ি রয়েছে। 435খানা সিঁড়ি ভেঙে ওপরে ওঠার পর তারপরে মন্দির প্রাঙ্গণ পৌঁছতে পারবো। চলুন যাওয়া যাক। আমি সিঁড়িপথ ধরে পাহাড়ের উপর দিকে উঠতে থাকলাম। আমাদের সঙ্গে আরো এক বন্ধু উঠতে শুরু করলো। তখন পশ্চিম আকাশে সূর্যদেব অস্ত যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, আর আমাদের নতুন বন্ধুকে নিয়ে সৌম্য খেলতে ব্যস্ত হয়ে পড়ল। আমিও গোধূলি বেলার সোনালি আলোয় চারদিকে সৌন্দর্য দেখতে দেখতে সিঁড়িপথ ধরে উঠতে থাকলাম। এই পথের সিঁড়িগুলো প্রায় 7 ইঞ্চি মতন উঁচু। পাহাড়ে ওঠার ডান দিকে দূরে ওই বদ্রীনাথের পাহাড় দেখা যাচ্ছে। এখান থেকে 3 দিক জুড়ে হিমালয়ের বিভিন্ন পর্বতকে দেখা যায়। সত্যি এই সময় এই জায়গাটা বেশ সুন্দর লাগছিল। আমিও এগিয়ে চললাম সামনের দিকে। আরও কিছুটা এগিয়ে সামনে পাহাড়ের একদম চূড়ায় স্বয়ং মহাদেব এবং পার্বতী মায়ের জ্যেষ্ঠ পুত্র কার্তিকের মন্দিরের প্রবেশদ্বার দেখতে পেলাম। এখান থেকেই জায়গাটাকে কি সুন্দর লাগছে। এই হলো কঞ্চ পর্বতের শিখর। ওই শিখরেই আজও রয়েছে দেব সেনাপতি কার্তিকের অস্থি। আমি আস্তে আস্তে সিঁড়িপথ ধরে ওপর দিকে উঠতে থাকলাম। পৌঁছে গেলাম মন্দির প্রাঙ্গণে। এই হলো ভগবান কার্তিকের দেহত্যাগের স্থান। আমি প্রথমেই মন্দিরে পৌঁছে ভগবান কার্তিকের উদ্দেশ্যে প্রণাম জানালাম এই পুণ্যভূমিতে আসতে পেরে। এই পুণ্যভূমি নিয়ে হিন্দু পুরাণে উল্লেখ আছে, দেবাদিদেব মহাদেব এবং পার্বতী মা তাদের 2 সন্তান শ্রী গণেশ এবং ভগবান কার্তিকের বুদ্ধি ও শক্তি পরীক্ষা করার জন্য তাদেরকে ডাকেন এবং বলেন তাদের মধ্যে যে ব্রহ্মাণ্ডকে প্রথম 7 বার প্রদক্ষিণ করতে পারবে সে সব দেবতার মধ্যে সর্বপ্রথম পূজিত হওয়ার সম্মান পাবেন। এই কথা শুনে কার্তিক তার বাহন ময়ূরের পিঠে চড়ে বেরিয়ে পড়লেন ব্রহ্মাণ্ড ঘুরতে। আর শ্রী গণেশ তার বাবা ও মাকে মাঝে বসিয়ে ভক্তি সহকারে 7 বার প্রদক্ষিণ করে জানালেন তার কাছে পিতামাতাই হলেন ব্রহ্মাণ্ড। তখন স্বয়ং মহাদেব শ্রী গণেশের পিতামাতার প্রতি এই ভক্তি দেখে মুগ্ধ হয়ে যান এবং তাকে আশীর্বাদ স্বরূপ দেবতাদের মধ্যে সর্বপ্রথম পূজিত হওয়ার অধিকার দান করেন। সেই থেকেই সব দেবদেবীর পুজোর আগে শ্রী গণেশের পুজো হয়ে থাকে। এবারে ব্রহ্মাণ্ডকে 7 বার ঘুরে এসে ভগবান কার্তিক যখন দেখেন যে তার ছোট ভাই গণেশ সর্বপ্রথমে পুজো পাওয়ার অধিকার পেয়ে গেছে, তখন তিনি দুঃখ ও কষ্টে তার সঙ্গে বাবা ও মায়ের প্রতি শ্রদ্ধার প্রমাণ হিসেবে এই স্থানেই দেহত্যাগ করেন এবং তার অস্থি পিতামাতার নামে উৎসর্গ করেন।
এ হলো এমন এক পুণ্যভূমি যেখানে পিতামাতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে সন্তানের সর্বত্যাগের নিদর্শন। আজও এখানে ভগবান কার্তিকের অস্থি রয়েছে বলে মানা হয়। চারদিকে হিমালয়ের বিভিন্ন পর্বতশৃঙ্গের মাঝে এই পুণ্যভূমির অধিষ্ঠান। এই মন্দিরের নামই হল কার্তিক স্বামী মন্দির। গর্ভগৃহ বন্ধ থাকার জন্য এখন আপনাদেরকে ভালো করে দেখাতে পারলাম না। এদিকে সূর্যদেব আকাশ রাঙিয়ে দিয়ে আজকের মতন বিদায় নিয়েছেন। আকাশটা দেখতে খুব সুন্দর লাগছিল। আর অপরদিকে আস্তে আস্তে মন্দিরের আলোগুলো জ্বলে উঠল। আকাশের এই অপরূপ রঙের বৈচিত্র্য বেশ কিছুক্ষণ দেখে আমরা মন্দির চত্বর থেকে নিচের দিকে নামতে থাকলাম। আজ এই মন্দির প্রাঙ্গণ থেকে যে সূর্যাস্তের স্বর্গীয় রূপ দেখতে পেলাম তা আমার সারা জীবন মনে থাকবে। এবারে চলে এলাম মন্দির কমিটির গেস্ট হাউসে। আমাদের জন্য একটা ঘর নেওয়া হলো 2000 টাকার বিনিময়ে। ঘরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে দেখলাম 6 বেড পর্যন্ত ঘরের ব্যবস্থা রয়েছে। সমস্ত রুমই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। খালি ওয়াশরুমটা বিল্ডিংয়ের বাইরে 10 ফুট দূরে। এরপর রাতে খাওয়া দাওয়া সেরে সোজা ঘুম, কারণ কাল সকাল সকাল আবার মন্দিরে যাব সানরাইজ দেখতে। পরদিন অন্ধকার থাকতে থাকতেই পৌঁছে গিয়েছিলাম মন্দির প্রাঙ্গণে। খোলা আকাশের নিচে কাটিয়েছিলাম ব্রহ্ম মুহূর্তগুলো। কি অপূর্ব শান্তি অনুভব করেছিলাম তা বলে বোঝাতে পারবো না। আস্তে আস্তে পূর্ব দিকের আকাশে রঙের খেলা শুরু হলো। বেশ কিছুক্ষণ ধরে সাক্ষী রইলাম আরো এক নতুন দিনের। প্রতিটা মুহূর্তে মুহূর্তে আকাশের রং পাল্টে যেতে শুরু করলো। এর অপূর্ব সৌন্দর্য যা ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। শুধু এই স্বর্গীয় স্মৃতিটুকু মনের মণিকোঠায় জমা হয়ে রইল। সুন্দর এক সকালের সাক্ষী রইলাম। এক জীবনের স্মরণীয় সকাল হয়ে রইল। অপূর্ব। তখন নতুন দিনের সোনালি রোদে পুরো মন্দির চত্বর এক আলাদা মায়াবী রূপ ধারণ করল। অপূর্ব সুন্দর লাগছে। আর আমার পেছন দিকের ছবি দেখুন, চারিদিকে বরফে মোড়া বিভিন্ন পাহাড়ের চূড়াগুলো দেখা যাচ্ছে। এটাই এক স্বর্গরাজ্য। অপূর্ব। মন্দিরের পেছন দিকে ওই যে বরফে মোড়া পাহাড়ের চূড়াগুলো দেখা যাচ্ছে, তার মধ্যে উল্লেখযোগ্য হল ত্রিশূল, নন্দাদেবী এবং চৌখাম্বা। এছাড়াও এখান থেকে হিমালয়ের আরও নামি নামি বিভিন্ন পর্বতচূড়া দেখতে পাওয়া যায়। সত্যি এ এমন এক জায়গা, পৃথিবীর বুকে যেন এক টুকরো স্বর্গ। আজকের এই কঞ্চ পর্বতে অবস্থিত কার্তিক স্বামী মন্দির দর্শন আপনাদের কীরকম লাগছে অবশ্যই করে কিন্তু একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে। এটা আমার তরফ থেকে আপনাদের কাছে একটা অনুরোধ রইল। পুরোহিত মশাই মন্দিরে না থাকায় পুজো দিতে পারিনি বলে প্রণামী বাক্সে প্রণামী দিয়েই আবার ভগবান কার্তিককে প্রণাম জানিয়ে নিচের দিকে নেমে এলাম। ঢুকে পড়লাম গেস্ট হাউসে। গরম গরম আলু পরোটা তৈরি হতেই খেয়ে নিলাম। এখন বাজে সকাল 9টা।
আমরা কার্তিক স্বামী মন্দিরের যে মন্দির কমিটি গেস্ট হাউস আছে এখানে ছিলাম, এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। এখান থেকে নিচে নেবে আমাদেরকে আবার শেয়ার গাড়ি ধরে যেতে হবে রুদ্রপ্রয়াগ। তাহলে চলুন, এখন আমাদের খুব তাড়াতাড়ি নামতে হবে। ফেরার সময় আমার বন্ধুকে কিছু খেতে দেওয়া হলো। এবার আবার একসঙ্গে ফিরতে থাকলাম। চলো 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 চলো। গতকাল রাত্রে ও আমাদের সঙ্গে গেস্ট হাউসের সামনে সারাটা রাত ছিল। সবাইকে অবাক করে পুরো জঙ্গলের রাস্তাটা আমাদের সঙ্গে এসে হঠাৎ করে কোথায় হারিয়ে গেল, আর বহু ডাকাডাকি করেও ওকে আর খুঁজে পেলাম না। এখন বাজে 9:36। আমরা এই 36 মিনিটে কার্তিক স্বামী মন্দির থেকে নেবে চলে এলাম। এখন এখান থেকে শেয়ার গাড়ি ধরবো। তাহলে চলুন। শেয়ার গাড়ি দাঁড়িয়েই ছিল, উঠে পড়লাম। আজ আমাদের কিন্তু একটু তাড়াতাড়িই আছে, কারণ আজকেই আমরা হরিদ্বারে পৌঁছবো। আজকের এই ক্রঞ্চ পর্বতে অবস্থিত কার্তিক স্বামী মন্দির দর্শন আপনাদের কীরকম লাগছে অবশ্যই করে কিন্তু একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে। এটা আমার তরফ থেকে আপনাদের কাছে একটা অনুরোধ রইল, কারণ আপনাদের প্রতি কটা মতামত আমাকে অনেক বেশি উৎসাহ দেয় বিভিন্ন তীর্থক্ষেত্রে ছুটে চলার জন্য। আমরা প্রায় 1 ঘন্টা গাড়ি করে এসে রুদ্রপ্রয়াগে ঢুকলাম। এবারে বদ্রীনাথ কেদারনাথ মন্দির কমিটির গেস্ট হাউস থেকে ব্যাগ নিয়ে বাসে করে বেরিয়ে পড়লাম হরিদ্বারের উদ্দেশ্যে। আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আগামী পর্বে আরেক তীর্থস্থানে। ততক্ষণের জন্য বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই বলে উঠুন হর হর মহাদেব।